ফ্রেন্ড, তোমাদের এখন হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাস পাস কোর্সের সেমিস্টার 1-এর ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম যে অধ্যায় আছে এই প্রথম অধ্যায় থেকে এসএকিউ আলোচনা কমপ্লিট করাবো। তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 1-এ 15টা এসএকিউ থাকে, অর্থাৎ প্রত্যেকটা এসএকিউর মান 1 নম্বর। এই রকম প্রশ্ন 15টা থাকে। আর এই এক অধ্যায় থেকে যেসব এসএকিউগুলো আসতে পারে সম্পূর্ণ সেই এসএকিউগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে সমস্ত এসএকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দেব। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের সেমিস্টার 1-এ ইতিহাস সাবজেক্টের জেনারেল অর্থাৎ পাস কোর্সে 11টা অধ্যায় আছে। তার মধ্যে আজকে একটা অধ্যায়ের আমি তোমাদের এসএকিউ আলোচনা কমপ্লিট করিয়ে দিচ্ছি। দেখো, তোমরা প্রথমে এই চ্যাপ্টারটা একটু বুঝে নাও, তারপরে তোমাদের নোটটা দেখাবো, অর্থাৎ তারপরে প্রশ্ন উত্তর আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে অনলাইন কোচিংয়ে অ্যাডমিশান নিতে পারবে। এক্ষেত্রে তোমাকে মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। আরও একবার শুনে রাখো, তোমরা যারা চাইছো একটু কম পড়াশোনা করে এই পাসের সাবজেক্টে ভালো নম্বর পাবে, তোমাদের বলবো দেরি না করে তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে নাও। কারণ এখানে তোমাদের সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে এবং তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হবে সেমিস্টার 1-এ, এবং সেই ডিসেম্বর মাস অবধি তোমাদের সিলেবাস সমস্ত কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তোমরা জানো তোমাদের ইতিহাস সাবজেক্টে বড় প্রশ্ন আছে, ছোট প্রশ্ন আছে এবং এসএকিউ আছে। এই করে 65 নম্বরের প্রশ্ন হয়। এই সমস্ত ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে আর তার সঙ্গে ক্লাসটাও বুঝে যাবে। চলো আজকে ক্লাসে আসা যাক। আজকে প্রথম এই যে ক্লাস মানে অধ্যায়টার নাম উপাদান ও উৎস। কিসের উপাদান? ইতিহাসের উপাদান আর উৎস। দেখো, ইতিহাসের উপাদানকে আমি 3টে ভাগে ভাগ করে দিয়েছি প্রধানত। এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সাহিত্যিক, ঠিক আছে, সাহিত্যিক, এটা হচ্ছে সাহিত্যিক। এটাকে তোমরা উৎস ধরে নিতে পারো, এটাকে তোমরা উপাদান ধরে নিতে পারো। এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে, প্রত্নতাত্ত্বিক উপাদান মানে কি? মাটি খুঁড়ে মাটির তলা থেকে যেসব জিনিসপত্র পাওয়া যায় তাতে যদি ইতিহাসের রহস্য লুকিয়ে থাকে, অর্থাৎ তার থেকে যদি ইতিহাসের কথা জানা যায় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। এইটুকুনি ক্লিয়ার হয়েছে কি বলো? কি বললাম? যে মাটি খুঁড়ে যেসব জিনিসপত্র পাওয়া যায় তার থেকে যদি ইতিহাসের কথা জানা যায় সেটাকেই প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। একদম সহজ সরল ভাষায় এরকমভাবে লিখলেই হবে। গেল প্রত্নতাত্ত্বিক উপাদান। এবারে যদি তোমাদের বলে যে এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়, তোমরা কি বলবে? 3টে ভাগে ভাগ করা যায়। দেখো, আমি লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে লিপি, 2 নম্বর হচ্ছে মুদ্রা, 3 নম্বর হচ্ছে স্থাপত্য ভাস্কর্য, ঠিক আছে। এবারে এটা গেল। এবারে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে তো 2টো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বিদেশি সাহিত্য। দেখো, দেশীয় সাহিত্যের কিছু আমি নাম লিখেছি, যেমন বেদ, রামায়ণ, মহাভারত, বিভিন্ন গ্রন্থ, এইগুলোকে দেশীয় সাহিত্য বলা হয়ে থাকে। বেদ আবার তোমরা জানো যে বেদ কটা আছে? 4টে আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। আর তারপরে লাস্টে আছে কি? উপনিষদ, ঠিক আছে। এই যে ঋগ্বেদটা আদি বৈদিক যুগের সাহিত্য, মানে আদি বৈদিক যুগের ইতিহাস জানার উপাদান। আর তারপর সাম, যজু, অথর্ব আর যে উপনিষদ আছে সেগুলো পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার উপাদান। গেল এটা। এবার তোমরা জানো আমাদের মহাকাব্য হচ্ছে রামায়ণ, মহাভারত, এটা জানতে হবে। এবং বিভিন্ন যে গ্রন্থটা লিখেছি না, এটা তোমরা নোটের মধ্যে পাবে। এবার বিদেশি সাহিত্য কোনগুলো? গ্রিক ও রোমানদের লেখা বই, চীনা পরিব্রাজকদের গ্রন্থ, এইগুলো যেমন হিউয়েন সাং, ঠিক আছে। এনারা যেসব গ্রন্থগুলো লিখেছে সেইগুলো। এবারে তোমরা তো আজকের ক্লাসে এসএকিউগুলো পাচ্ছ, তারপরে আমি ওই আজকের ক্লাসে তোমরা নোটটাই দেখবে আমি একটা চার্ট তোমাদের তৈরি করে দিয়েছি। চার্টটা তৈরি করে দিয়েছি, সেখানে কি করেছি, একদিকে গ্রন্থের নাম আর একদিকে লেখকের নাম, অর্থাৎ কোন লেখক কি গ্রন্থ লিখেছে, যেগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে আসার পরীক্ষায় সম্ভাবনা আছে সেগুলো লিখে দিয়েছি। এবার তোমরা প্রশ্নগুলো তো দেখে নেবে, এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। প্রশ্নগুলো দেখে নাও। এবং তোমাদের বলে রাখি, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ
তোমরা কি করবে জানো তো, তোমরা বড় প্রশ্নগুলো প্রথম থেকে তো লিখে আসছো খাতার, এই যে ছোট প্রশ্নগুলো আজকে লিখছো এগুলো খাতার মধ্যিখান থেকে লিখবে, অর্থাৎ খাতাটাকে হাফ করে নেবে, হাফের পর থেকে লিখবে। তাহলে কী হবে, বড় প্রশ্ন একদিকে থাকবে, ছোট প্রশ্নগুলো একদিকে থাকবে, তোমাদের পড়তে কিন্তু অনেক সুবিধে হবে সেক্ষেত্রে। ঠিক আছে, চলো তাহলে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। হ্যালো স্টুডেন্ট, তাহলে তোমরা এবারে প্রশ্নর উত্তরগুলো দেখে নাও যে 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের যেসব ছোট প্রশ্ন এসএকিউ আকারে তৈরি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয়েছে? অ্যান্সার হবে রাজা ভরতের নাম অনুসারে। তারপরের প্রশ্ন, মাটির দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কী বোঝো? মাটির তলা থেকে পাওয়া বস্তু যার সাথে ইতিহাসের যোগ আছে তাকেই প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। তারপরের প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উপাদান কয় ভাগে বিভক্ত ও কী কী? 3টি ভাগে বিভক্ত। 1 হচ্ছে লিপি, 2 হচ্ছে মুদ্রা, 3 হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য। তারপরের প্রশ্ন, 2 জন প্রত্নতাত্ত্বিকের নাম করো যারা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছে। অ্যান্সার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। এনারা কি করেছিল? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লিপির নাম কি? অ্যান্সার হচ্ছে সিন্ধু লিপি। ভারতবর্ষের প্রাচীনতম লিপি হচ্ছে সিন্ধু লিপি। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতবর্ষের লেখমালায় ব্যবহৃত প্রধান 2টি লিপির নাম লেখো। 1 হচ্ছে ব্রাহ্মী লিপি, 2 হচ্ছে খরষ্ঠী লিপি। 7 দাগের প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে কোন লিপি রচিত হয়? দেখো, হর্ষবর্ধনের আমলে নালন্দা লিপি রচিত হয়। এই লিপি তৎকালীন ইতিহাস জানতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের 2টি মহাকাব্যের নাম লেখো। রামায়ণ মহাভারত হচ্ছে প্রাচীন ভারতের 2টি মহাকাব্য। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতবর্ষের 2টি গুরুত্বপূর্ণ দেশীয় সাহিত্যের উদাহরণ দাও। প্রাচীন ভারতবর্ষের 2টি গুরুত্বপূর্ণ দেশীয় সাহিত্য হচ্ছে, 1 হচ্ছে গার্গী সংহিতা আর হচ্ছে রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের 4টি সাহিত্যের নাম হর্ষচরিত, রামচরিত, বুদ্ধচরিত আর বিক্রমাঙ্কদেব চরিত্র। এই 4টি হচ্ছে সাহিত্যের নাম। গার্গী কে ছিলেন? পরের প্রশ্ন, গার্গী কে ছিলেন? দেখো, গার্গী ছিলেন প্রখ্যাত মহিলা জ্যোতিষবিদ। তার রচিত সংহিতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া যায়। এবারে দেখো, তোমাদের এই প্রথম অধ্যায় থেকে বিভিন্ন গ্রন্থের নাম এবং লেখকের নাম প্রশ্নে আসে। এখানে আমি এক কাছে তোমাদের যেসব লেখকের নাম এবং গ্রন্থগুলোর নাম আসতে পারে সেগুলো একবারে আমি লিখে দিয়েছি। দেখো, এদিকে গ্রন্থের নাম, এইদিকে লেখকের নাম। যেমন অষ্টাধ্যায়ী কে লিখেছে? পাণিনি লিখেছে। ফোকুওকি কে লিখেছে? ফাহিয়েন লিখেছে। হাতিগুম্ফা লিপি কে লিখেছে? কলিঙ্গ রাজ খারবেল লিখেছে। তারপরে ভূগোলের, এটা কে লিখেছে? ভূগোলের লিখেছে টলেমি। ভূগোলের বা ভূগোলও বলতে পারো। অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্য। বুদ্ধচরিত অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিত। বলছে দেখো, পৃথ্বীরাজ রাসো কে লিখেছে? এটা চাঁদ বরদাই লিখেছেন। মুদ্রা রাক্ষস লিখেছে বিশাখা দত্ত। মিচ্ছকটিকম লিখেছে বিশাখা দত্ত। হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তারপরে গীত গোবিন্দ হচ্ছে জয়দেব। পরে দেখো, ইন্ডিকা লিখেছে মেঘাস্তিনিস। সিইউকি লিখেছে হিউয়েনসাং। মহাভাষ্য লিখেছে পতঞ্জলি। আর বিক্রমাঙ্কদেব চরিত্র দেখো বিলহন লিখেছে, এটা বিলহন। তারপরে আর কয়েকটা প্রশ্ন আছে, এতটা করলেই তোমাদের প্রথম অধ্যায় থেকে আর ছোট প্রশ্ন করতে হবে না। ঠিক আছে, দেখো, কে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন? ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছে। তারপরে প্রাচীনতম বন্দরের নিদর্শন ভারতবর্ষের কোথায় পাওয়া গেছে?
প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে? দেখো, গুজরাটের অন্তর্গত লোথালে। লোথালে প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া গেছে। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম অধ্যায় থেকে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ ছোট প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে কমপ্লিট। এরকম 11টা অধ্যায় তোমাদের আছে, ছোট প্রশ্নগুলো তোমাদের এই 11টা অধ্যায় থেকে পড়তে হচ্ছে, এবং তারপর তোমাদের যে বড় প্রশ্ন সাজেশান তো আমি দিয়েছি, সেই বড় প্রশ্নগুলো করলেই তোমরা কমন অবশ্যই সব পেয়ে যাবে।